বুঝতে পারছেন? পেইনিয়র অ্যাকাউন্ট খোলার দরকার না, পেইনিয়র যখন টাকা আসে তখন খুলবেন, অথবা নিজে যদি টাকা থাকে তাহলে আপনাকে পেইনিয়রটা অ্যাক্টিভ করে নিতে হবে টাকা দিয়ে, হয়তো 500 বা 10,000 টাকা দিয়ে আপনার পেইনিয়রের অ্যাকাউন্টে ডলার লোড করতে হবে, ডলার লোড করে অ্যাক্টিভ করতে হবে। যদি না করেন, আপনি খুললেন বাট 2 মাস পর, 3 মাস পর একটা লিমিট থাকে, আপনি যদি পেইনিয়রে কোনো লেনদেন না করেন অ্যাকাউন্ট খোলা, তাহলে কি করতে হবে আপনাকে, প্রতি বছর $3 বা প্রথম মাসে আপনাকে $30 চার্জ দিতে হবে। কত ডলার? $29 আপনাকে প্রতি মান্থলি ফি দিতে হবে 3 মাস অতিক্রম করলে। আপনি মনে ধরেন আজকে আমার কথা শুনে পেইনিয়র অ্যাকাউন্ট খুললেন, বাট কোনো লেনদেন নাই, 3 মাস পরে গেল আপনার অ্যাকাউন্টটা। 3 মাস পার হলেই, এই 3 মাসে যদি কোনো ট্রানজেকশন না করেন অনলাইন থেকে, $5, $10, $10, $15, $20 বা $50 নিচে তো আর পেইনিয়রে ঢোকানো যায় না, তাহলে এই $50 যে না লেনদেন করেন 3 মাসের মধ্যে, যদি না লেনদেন করেন তাহলে আপনাকে প্রতি মাসে অ্যাভারেজ আপনাকে $3 করে ফি কাটা হবে। আর প্রথম মাস 3 মাস পরে আপনাকে $29 পেইনিয়র চার্জ দিতে হবে, $29। তখন আপনি যদি ফাইবারে 3 মাস পর টাকা পান, ওইটা যখন উইথড্র করবেন তখন কি করবে, আপনার ওই $100 হলে $29 ফি তারা কেটে রাখবে। যদি আপনার পেইনিয়র অ্যাকাউন্ট খুবই লাগে তাহলে কি করবেন, অ্যাকাউন্ট খুলবেন, সমস্যা নাই, ক্লায়েন্ট চাইলে দিবেন, বাট আপনাকে $50 অবশ্যই ট্রানজেকশন করতে হবে, যেভাবে হোক। আমার কাছ থেকে নিয়ে হোক, যদি এই 3 মাসের মধ্যে কাজ পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ, যদি কঠোর পরিশ্রম করেন পেয়ে যাবেন, আর যদি বসে থাকেন তাহলে কাজ পাবেন না। এর জন্য খোলার দরকার নেই, আগে আপনার ফাইবার অ্যাকাউন্টে টাকা হোক, $50 হোক, তখন আপনি ওইটা রেফারেন্সে পেনের অ্যাকাউন্টটা খুলে নিন। তাই কি হবে, তাহলে আপনার 3 মাস পরে থাকলে, 4 মাস পরে থাকলে কোনো ফি দিতে হবে না। আর যদি 3 মাস পরে থাকার পরও আপনি কোনো ট্রানজেকশন না করেন, পরে যদি টাকা লোড দেন $29 দিতে হবে, এবং প্রতি বছর বা প্রতি মাসে 6 মাস পর পর প্রতি বছরে আপনার ইয়ারলি $3 করে ফি দিতে হবে। আর যদি 3 মাসের মধ্যে যে কোনো একটা ট্রানজেকশন করেন তাহলে আপনি আর কোনো ফি দিতে হবে না। বুঝতে পারছি? আর বাইন্যান্সে ফি দিতে হবে না, এগুলো ক্রিয়েট করে রাখতে পারেন, বাট পেইনিয়র খুললে কিন্তু ফি দিতে হবে 3 মাস পরে, 3 মাসের মধ্যে। 3 মাস পার হয়ে গেলে আপনার ফি না দিলে মানে আপনার কাটতেই থাকবে প্রতি বছর $3 করে, এবং প্রথম মাসে $29 কেটে নেবে অটো। না, টাকা না, বাতিল নাই, বাতিল নাই কোনো। বাট যদি 3 মাসের কোনো ট্রানজেকশন না করেন, প্রথম যদি যে টাকায় ঢুকবে সেই টাকা থেকে $29 চার্জ কেটে রাখবে, মানে 3 মাসের ফিটা একবার কেটে রাখবে, একবারে ব্যাট ম্যাট সহকারে, এক্সপায়ার দিয়ে সব কেটে রাখবে। আর 3 মাসের মধ্যে কিছু লেনদেন করেন তাহলে তাদের আর কোনো ফি দিতে হবে না। আর এমনি জাস্ট ইয়ারলি ফি, যেটা $2 $1, ওটা পরে, ওটা তো সমস্যা নেই, প্রত্যেক ব্যাংকে দিতে হয়, ওটা আলাদা ব্যাপার। বাট আপনি যদি 3 মাসে না দেন তাহলে যত ডলারই ঢোকেন না, প্রথমে আপনাকে $29 চার্জ কেটে নেবে অটো, এটা মাথায় মনে রাখবেন। এর জন্য আগেই পেইনিয়র খোলার দরকারটা, আর যাদের একটু টাকা পয়সা সামর্থ্য আছে তার অ্যাকাউন্টটা খুলে রাখতে ভালো। যদি কোনো কারণবশত যদি বায়ার আসে, নক দেয়, বা যদি বলে আমার পেইনিয়র অ্যাকাউন্ট দাও, তাহলে আপনার পেইনিয়র দিতে হবে, তখন খুলতেই হবে। তখন হয়তো সেই দিনের আগে, সেদিন খুলে নিয়ে আবার পাঠিয়ে দিলাম, তাও হইতে পারে। তারপর সেদিন পাঠালেও একটা সমস্যা আছে, বাট সেই দিন একদিনে তো আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না, তাহলে এটা ডিক্লাইন হয়ে যাবে, টাকা যখন পাঠাবে তখন ডিক্লাইন, আপনাকে একদিন আগে ভেরিফাই করতে হবে, তারপর সে টাকা পাঠাতে পারবে, নয়তো সে টাকা পাঠাতে পারবে, তাহলে আর এক ঝামেলা করে যাবেন। এই জন্য অবশ্যই ট্রানজেকশন করে রাখবেন। $30, $50, যে কয় টাকা মনে হয় এখন, কয় টাকা ডলার রেট পড়তেছে আপনারা দেখবেন। যদি কার্ডটা নিবেন বা যে কোনো ডলার নিলে কি করতে হবে, টুডে লিখে চার্জ দিবেন $, ইউএসডি টু বিডি, এরকম দিলে এখানে দেখাবে $1 সমান কত ডলার যাচ্ছে আজকে। আজকে যেমন কত টাকা দেখাচ্ছে, $1 সমান 122 টাকা, মানে ধরলাম 123 টাকা ডলার রেট। আজকে আজকে একটু কম আছে, কালকে অনেক ছিল, 30 টাকা ছিল। 100 যদি
23 টাকা হয়, তাহলে 15% ব্যাট যোগ দিতে হবে আর বাংলাদেশে আসার জন্য। তাহলে 123 প্লাস 15% ভ্যাট সরকার নেবে। তাহলে কত টাকা দাঁড়ালো আজকে ডলার রেট? 142 টাকা ডলার রেট। তাহলে 142 টাকা আজকের যে ডলার রেট, 142 গুণন 50, তাহলে আপনাকে 7,000 বা 7,500 টাকার মতো ভরতে হবে আপনার পেইনওয়ারে। বললে আপনার থাকবে, এটা সমস্যা, এটা কাটবে না, এটা আপনি আবার বিকাশের রকেটে ট্রান্সফার করে বের করে নিতে পারবেন। এটা করলে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে কার্ডটা। তাহলে আমরা বায়ারের, যদি আমরা এই কিওয়ার্ডের এগেইনস্টে যদি আমরা যদি আমরা এই কিওয়ার্ডের এগেইনস্টে যদি আমরা কম্পিটিশন করে আগে আসতে চাই, একেবারে 2 আসতে চাই, তাহলে আমাকে এই কম্পিটিটর যারা আছে আমার এই কিওয়ার্ডের কম্পিটিটর, তার মানে আমারই কম্পিটিটর, তাই না? তাহলে এই আমার কম্পিটিটর এই 10 জন আছে, এই 10 জনের উপরে আসতে গেলে আমাকে অডিট করতে হবে। তাহলে এসইও অডিট করার আগে তো আমরা তো এই যে ওয়ার্ডপ্রেসে যখন এসইও করছি তখন এইভাবে একটা এক্সেস থাকে, তাই না? অবশ্যই এক্সেল বা নোটে আমরা করে নেব। ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউজার পাসওয়ার্ড এগুলো আমরা যদি দেয়, তাহলে আমরা একটা নোটে রেখে রাখবো। আবার তাকে আবার ডিলিট করে দিতে পারে। আমরা লিখে রাখবো, যখন এসইও করবো তখন এটা নিয়ে কপি করে পেস্ট করবো শুধু। হ্যাঁ, তারপর কিওয়ার্ড কিভাবে রিসার্চ করছে আমরা তো দেখছি, শীটটা আছে সবার, তাই না? এইভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তারপর কম্পিউটার অ্যানালাইজ আর অডিও এসইও অডিট সেম, আমরা কম্পিউটার অ্যানালাইজকে অডিট বলে থাকি। মূলত কম্পিউটার অ্যানালাইজ করার পর এসইও অডিটটা করতে হয়, নিজের ওয়েবসাইট অডিট করতে হয়। তো কম্পিউটার অ্যানালাইজ করার মাধ্যমে যে মানে আমাদের যে ওয়েবসাইটে যে কম্পিউটার যারা থাকে তাদের নিয়ে যে অডিটগুলো করা হয় সেটা হচ্ছে কম্পিউটার অ্যানালাইজ বা এসইও অডিট। এটি করার জন্য একটা শিট তৈরি করতে হবে সেম এইভাবে। প্রথমে কি লিখতে হবে? কিওয়ার্ড, তারপর ইউআরএল, টাইটেল, তারপর হচ্ছে ম্যাচিং কিওয়ার্ড, তারপর হচ্ছে রুট ডোমাইন, পেজ অথরিটি, ডোমাইন অথরিটি, নাম, নাম্বার অফ ব্যাকলিঙ্ক, তার ওয়েবসাইটে কয়টা ব্যাকলিঙ্ক করা আছে এরকম থাকতে হবে।
তো আমরা প্রথম থেকে বলি কি কি করতে হবে। কিওয়ার্ড, ক্লায়েন্ট তোমাকে যে কিওয়ার্ডের বিনিময়ে দিবে সেই কিওয়ার্ড কোনটা, যে কিওয়ার্ড লিখে আমরা চার্জ দিলাম এটা, এই কিওয়ার্ড হলে তাহলে তোমাকে দেখতে হবে এই কিওয়ার্ড লিখে চার্জ দেওয়ার পর এই এগেইনস্টে কয়টা ওয়েবসাইট আছে, তাহলে আমার এই এই ওয়েবসাইটের ভিতর আমার ওয়েবসাইটটা আনতে হবে। এই যে কি করতে হবে, আমার ওই ক্লায়েন্টের ওয়েবসাইট ঢুকাইতে হবে। এখন এই 10-এর মধ্যে যে কোনো এক জায়গায় ঢুকাইতে হবে। যখন এসইও করে দিবেন তখন এই 10 দিন 15 দিন 1 মাস পর দেখতে হবে যে এটার মধ্যে ঢুকছে কিনা, তাহলে তো এসইও হবে না, তাহলে এটা প্রবলেম আছে। তাহলে আপনার এসইওতে ভুল আছে অবশ্যই, অফ পেজ ভুল আছে নাই, অফ পেজ ভুল আছে, অন পেজ ভুল আছে, না হলে কোনো জায়গায় ভুল আছে নাই, হোয়াইট হেটে ভুল হইতে পারে, ব্ল্যাক হেটে ভুল হইতে পারে। তাহলে সেইগুলো সম্পূর্ণ করলে আবার এটার মধ্যে যে কোনো এক জায়গায় আপনার 10 নম্বরের প্রথমে শো করবে, আস্তে 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 যত ভালো এসইও করতে পারবেন আস্তে আস্তে টপে আসতে শুরু করবে। বাট আগে টপে আসবে না, বাট এই 10-এর মধ্যে কোনো একটা পজিশনে ঢুকবে। হয়তো এখানে আমার ওয়েবসাইট হয়তো 10-এই আছে, বাট আপনাকে এই প্রথমে আনতে হবে, 10-এ থাকলে হবে না। প্রথমে একটা এসইও করতে করতে যখন আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন তখন আপনার যেখানে থাকবে সেখানে একটা প্রিভিউ দেখাইতে হবে ওই কিওয়ার্ডে নিউজতে, জানি যে কিওয়ার্ডে কাজ করবেন সেই কিওয়ার্ডে আপনার প্রথমে শো করবে, সমস্যা নেই। তো আমরা এই কিওয়ার্ডে যে এসইও করতাম তাহলে আমাদের ওয়েবসাইট সবার উপরেই থাকবে, কারণ এই কিওয়ার্ড লিখে কোনো ওয়েবসাইটের টাইটেলে নাই, আছে কোনো ওয়েবসাইটের টাইটেল আছে নাই। যদি আমরা এসইও করি আমাদের ওয়েবসাইটটাই সবার উপরে থাকবে আর কারোটাই থাকবে না, কারণ এই টাইটেল ইউজ করে কেউ এ পর্যন্ত ওয়েবসাইট এসইও করে নাই, এটা গুগলে হুটহাট করে এসইও করাইছে, এই যে এটা একটু আছে তাই এটাকে শো করাইছে। যদি আমাদের টাইটেলে এটা থাকতো তাহলে কি করতো, 1 দিন বা 2 দিনের মধ্যে টপে আসতে পারবো, এই জায়গায় 1 দিনে বা 2 দিনের মধ্যে আসতে পারবো আমরা। যদি আমরা এটা নিয়ে কাজ করি তাহলে এইটা সম্পর্কে আমার একটা পেজ তৈরি করতে হবে, ব্লগ তৈরি করতে হবে, এমন করতে হবে যেন টাইটেল ডিসক্রিপশন থাকে ওই জায়গায়, তাহলে আমার এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে এখানে এসে। তাহলে আমরা যখন এটা দেওয়ার পর আমাদের অডিট হবে তখন যে কোন কোন কয়টা এইটা 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 এইগুলো হবে। তাহলে আমরা এই কিওয়ার্ডে যদি যদি এটাকে বাড়াইতে চাই বা মানুষ আরো শর্টকাটে কি লিখতে পারে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন পাবনা, তাহলে আমরা এখানে ঢাকা নদীর পাবনা আমরা এটা নিয়ে ইস্যু করব। আমরা যদি এইটা নিয়ে যদি এই কিওয়ার্ড নিয়ে এসইও করি তাহলে এই এসইওর মধ্যে এই যে টপে আছে 1 2 3, এটা বাদ, এটাও বাদ, একটা দুইটা মানে অনেক কটাই বাসে আমাকে এখানে আসতে হবে সবার উপরে। আসতে গেলে আমার কিওয়ার্ড হবে এইটা, তাই না? তাহলে এটা আমরা কপি করে আমাদের শিটে রাখবো অবশ্যই। আমরা প্রথমে কি করব, একটা শিট তৈরি করব। শিট তৈরি করার আগে আমাদের এটা লিখে নিতে হবে, এটা আমি স্ক্রিনশট দিয়ে দেবো, এই স্ক্রিনশট দিয়ে সবাই বানায় নেবেন, এখনই দিয়ে দিচ্ছি। গ্রুপে দিয়ে দিছি, গ্রুপ থেকে আপনারা ডাউনলোড করে কাজ করবেন। তাহলে আমাদের কি করতে হবে, এই শিট গুলো সেম ভাবে বাড়িতে বসে ডিজাইন নিজের মতো করে নিতে হবে। আমরা একটা শিট নিউ যাওয়ার পর আমরা এটাকে পেস্ট করে নিয়ে আসলাম, আপনারা তৈরি করবেন অবশ্যই। আমাদের সময় কম তাই আমরা শর্টকাটে তৈরি করে নিচ্ছি।
তাহলে এখানে কম্পিউটার অ্যানালাইজ বা অডিট লিখে রাখবেন। আচ্ছা, লেখার পর আমাদের প্রথম টার্গেট কিওয়ার্ড ছিল কোনটা? এটা, তাই না? আমাদের বায়ার এই কিওয়ার্ডটা দিয়ে দিল, বললো যে তুমি এই কিওয়ার্ডের এগেইনস্টে আমাকে কিওয়ার্ড এসইও অডিট করে দাও, আমার ওয়েবসাইটটা অডিট করে, মানে অন্যজনটা অ্যানালাইজ করে দাও, এসইও অ্যানালাইজ মানে কম্পিউটার অ্যানালাইজ করে দাও। তাহলে কি করতে হবে? এই কিওয়ার্ডে যায় বসাই দিবেন। দেওয়ার পর ইউআরএল, যে এইটা লেখার পর কার কার ওয়েবসাইটগুলো আসলো, প্রথম 10টা ওয়েবসাইট। তাহলে আমরা এখানে ক্লোজ করি, প্রথম 10টার ওয়েবসাইট এইটা পাইছি আমরা, তাই না? এই উপরের লিঙ্কটা। তাহলে এটাকে আমরা কপি লিঙ্ক করি, তাহলে কি অবস্থা আসে? আচ্ছা, ঠিক পজিশনে আসতেছে। তাহলে আমরা কি করব? একটাকে আগে ভিউ করে দেখি, দুইটা, এই প্রথম দুইটা একটু ভিউ করে দেখি কি অবস্থা। এই লিঙ্কে আছে, একটাও কিন্তু মেইন ডোমাইনে নাই, সবগুলো আলাদা আলাদা পেজের মধ্যে ইনক্লুড করা, তাই না? মেইন পেজের মধ্যে এসইও করা নাই। মূলত মেইন পেজ এসইওটা বড় ফোকাস করে, যেমন প্রত্যেকটা আলাদা আলাদা পেজ, এই পেজের মধ্যে নাই, মেইন ডোমাইনে নাই, তাই না? তাহলে আমরা কি করব? এই প্রথম যে 10টা ওয়েবসাইটের ইউআরএল আছে সেগুলোকে কালেক্ট করব। প্রথমে দেখে আসি কোনো ওয়েবসাইট আছে কিনা, না এটা, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস হয়ে গেল, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস করে আমরা কি করব? শিটের মধ্যে প্রথম একটা ওয়েবসাইট পাইছি, এটার মধ্যে বসায় দিছি। তারপর কি করছি? দ্বিতীয় ওয়েবসাইট পাইছি, কপি লিঙ্ক করে আমরা তৃতীয় নম্বর শিটে বসায় দিছি। এটা ফেসবুক বাদ, আপওয়ার্কও বাদ, এইটা আমাদের দরকার। তাহলে আমাদের কম্পিউটার কম, বেশি কম্পিউটার নাই কিন্তু পাবনায়। কয়জন আছে এখানে? 5-6 জন, 5 জনের মতো। আর নাই, এই কয়জনই কম্পিউটার। তাহলে আমরা কম্পিউটারের প্রত্যেকটা ইউআরএল পাইছি, তাই না? বাট এখন চেক করতে হবে এই কম্পিউটারের মূল ডোমাইনে কোনো আছে কিনা। মূল ডোমাইনে একটাও মূল ডোমাইনে নাই, তাই না? মূল ডোমাইন বলতে এগুলো আমার আগে করা ছিল, লাল কালি করা ছিল। যদি আমার কোনো মূল ডোমাইনে থাকতো, যে এরকম হওয়া থাকতো, যদি এরকম পাবনা টাবনা কিছুই না থাকে, যদি এই ডোমাইনে থাকতো .com-এ, তাহলে এইটা হচ্ছে ফোকাস টার্গেট, মানে এইটা হচ্ছে বড় টার্গেটিং, এইটার সাথে পারা খুব কঠিন। যদি মেইন ডোমেইনে এসইও করা থাকতো তাহলে কিন্তু এটার সাথে কম্পিটিশন করা কোনো কঠিন হয়ে যেত আমাদের, কারণ মেইন ওয়েবসাইট অনেক দিন থেকে আছে তার, তাহলে তার সাথে কম্পিটিশন করতে পারতাম না। পারবো না কেন, পারবো, বাট সময় লাগবে। বাট এটা এরকম তো কোনো ওয়েবসাইটে পাইলাম না, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল, তাই না? যদি মেইন ডোমেনে ওই কিওয়ার্ডটা থাকে, কিওয়ার্ড নিয়ে কাজ করে, তাহলে কিন্তু ওটার সাথে কম্পিটিশন ফাইট করতে সময় নেই, বা আপনারা পারবেন না প্রথম অবস্থা, আপনি অনেক এক্সপেরিয়েন্স হইতে হবে প্র্যাকটিস করতে 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 করতে। তাহলে যেহেতু একটাও নাই, তাহলে আমরা এটার মধ্যে আমরা অনায়াসে ঢুকতে পারবো। ওয়েবসাইটের মধ্যে আমাদের ওয়েবসাইট প্রথমে আসার সম্ভাবনা আছে। আচ্ছা, গেল ইউআরএল গেল, এখন আমাদের কি লাগবে? টাইটেল। এখানে অন্যজনের অন্য, যেমন অন্যটা রিসার্চ করলাম, অন্যজনের টাইটেলগুলো ছিল, আমরা এগুলো ক্রিয়েট করে দিই। এখানে টাইটেল ওইটা আসতেছে তাই এরকম দেখাচ্ছে, এটাই এখানে আসছে তাই এরকম দেখা যাচ্ছে। তো আমরা প্রত্যেকটাই টাইটেল কপি করব। এই যে এটা হচ্ছে টাইটেল, এই টাইটেলতে সবার ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করছে, টাইটেলে করে পেস্ট করব। সবগুলো নোটপ্যাডে নিলে ভালো, বাট আমি এমনি কপি পেস্ট করতেছি।
আর সবগুলো টাইটেল হয়ে গেলে আমরা এগুলো রিসেট দিয়ে দিই সব, কালার রিসেট, রিসেট। এখানে লিঙ্ক থাকলেও ভালো, বাট রিমুভ করা দরকার। লিঙ্ক থাকলে বুঝতে পারবো এইটারই কিওয়ার্ড। হ্যাঁ, যদি আমরা এরকম রেখে দেই তাতেও কোনো সমস্যা নাই, দেখতে সুবিধা হবে। আমরা যদি লিঙ্কটা থাকে তাহলে কি হবে, বুঝতে পারবো না এই সাইটেরই এইটা, তাই না? বুঝতে পারতেছে না? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, প্রথমে আমাদের 10টা কম্পিটিটরের ওয়েবসাইটের ইউআরএল টাইটেল দেখতে পারলাম, তাই না? তাহলে আমাদের একটা টার্গেট মেইন রেট যেটা সেটা আমাদের নাই, তাহলে এখানে সমস্যা নাই, সবার সাথে আমরা কম্পিউটারে পারবো। দ্বিতীয়ত, এই কিওয়ার্ড, এই সেম কিওয়ার্ড প্রত্যেকটা টাইটেলের মধ্যে আছে কিনা। তাহলে একটাতেও সেম কিওয়ার্ড নাই, একটাতে আছে, যে এজেন্সি এতটুকু মিলতেছে, তাই না? তাহলে এটাই কিন্তু কম্পিউটার একটু বেশি হবে, হার্ড হবে। তাহলে এটা কিন্তু একটা কালারে পরিণত করবো আমরা। এটাতে কেন কালার দিলাম একজন বলেন? এই কিওয়ার্ডের সাথে মিল আছে টাইটেলের সবচাইতে বেশি। যদি হুবহুব থাকতো তাহলে কিন্তু বেড়ে যাইতো কম্পিটিশন। যেহেতু হুবহুব নাই, বাট হুবহুবের কাছাকাছি আছে, এটাই অর্ধেক আছে, তাই না? তাহলে কিন্তু এটা আমাদের রেড মার্ক করে দিলাম, তার মানে এটা হাই কম্পিটিটর, মানে আমাদের এটার সাথে কম্পিট করতে হবে আগে, আর এগুলো পরে। মেন আমার কম্পিউটার কোনটা, এটা, এটার সাথে আগে ফাইট নিতে হবে, তাহলে এগুলো অটোমেটিকই পিছিয়ে পড়ে যাবে। তারপরে এগুলো ছোটখাটো আছে, যেমন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এগুলোও আছে, যেমন এটাও আছে, এটাও আছে। তারপর এগুলো মোটামুটি নাই, তাহলে আমাদের কম্পিউটারের কোনটা ফোকাস গেল, কোনটার উপর, উপরের দুইটাতে সময় দিতে হবে বেশি। কেন ম্যাচিং কিওয়ার্ড ইন টাইটেল, আসলে এই টাইটেলের মধ্যে ম্যাচিং আছে কেন, যেমন ইয়েস আছে, এটার মধ্যে নাই নো, এটার মধ্যে কি আছে ইয়েস, তাহলে আমরা এটাকে কপি করে নিয়ে আসে বা লিখে দিই, সমস্যা নাই। তো করে নিই, এগুলোতে মিল আছে, না এটাতেও না, এটাতেও না। এটা বুঝছেন লেখাটা? তার মানে আমাদের এই কিওয়ার্ডের সাথে ওনাদের যে কিওয়ার্ডটা আছে গুগল বসাইছে এগুলোর সাথে ম্যাচ আছে কিনা। দেখলাম যে দুইটা ম্যাচ আছে, তাহলে এই দুইটাই আমার টার্গেট। এই দুইটাকে যদি পিছিয়ে ফেলাইতে পারি, ওগুলো এমনিতেই অটোমেটিক পিছিয়ে পড়ে যাবে, ওগুলোর সাথে আমার কম্পিটিশন করতে হবে না। গেল রুট ডোমাইন, ওই যে বললাম যে রুট ডোমাইন কোনটা, বলছিলাম না একটু আগে, বললাম না, মেইন সাইট, মেইন সাইটের যে ডোমাইনটা, মেইন ডোমাইন, ডোমাইন কি তো জানেন নাকি? মেইন ডোমাইন যদি থাকতো তাহলে আমরা এখানে ইয়েস দিতাম, যেহেতু মেইন ডোমাইন নাই তাহলে এটাতে কম্পিটিশন করা সহজ, তাহলে আমরা এখানে সবগুলো নো, কারণ মেইন ডোমাইন একটাতেও নাই, তাই না? মেইন ডোমাইন কি আছে, আলাদা আলাদা পেজ এসিও করা, মেইন ডোমাইন এসিও করা না, তাহলে এটাও গেল। পেজ অথরিটি, পিএ, পিএ তে কি, পেজ অথরিটি। পেজ অথরিটি বলতে পেজের একটা মার্ক দেয় মানুষ, বিভিন্ন সময় বিভিন্ন মার্ক দেওয়া হয়, যে এই পেজের অথরিটি কত। হুম, এই পেজের অথরিটি কত, পেজ অথরিটি কে বলা হয় পিএ, আর ডোমাইন অথরিটিকে বলা হয় ডিএ। পেজ অথরিটিকে বলা হয় পিএ, ডোমাইন অথরিটিকে বলা হয় ডিএ। এটা কি গুগল বা বিভিন্ন সময় মার্ক দিয়ে থাকে। পেজ অথরিটির যত মার্ক বেশি হবে তার ওয়েবসাইট তত স্ট্রং হবে, ডোমাইন অথরিটি যত বেশি হবে তার মার্ক তত মানে সাইটটা তত হার্ড হবে। যার অথরিটি কম তার মানে সে দখলই করে নাই কাজ, তার জন্য অথরিটি কম।
পিএ ডিএ চেক করার কিভাবে চেক করে তার জন্য টুলস লাগবে। আমরা যদি যে দুইটা ওয়েবসাইট প্রথম কয়েকটা ওয়েবসাইট ওপেন করি, এই প্রথম ওয়েবসাইটের পিএ কত, এই দুইটার পিএ ডিএ কত, আমরা এই যে এসইও কোয়াক যে ইনস্টল করছিলাম সেটার মাধ্যমে অনেক কিছু দেখা যায়, যেমন গুগল ইন্ডেক্স দেখা যায়, লিঙ্ক দেখা যায়। এগুলো আমাদের দরকার নাই, এগুলোও দরকার নাই। র্যাঙ্ক কত নাম্বার আছে এত, এটাও দরকার নাই। তাহলে আমাদের কি দরকার, পিএ ডিএ দরকার। তাহলে আমরা এখানে যদি যাই, আসলে দেখা যায় কিনা এসইও কোয়াক আগামী ক্লাসে যে টুল দেখাইছি এটার মধ্যে দেখি এগুলো আছে কিনা, আসলে এই টুল প্রোভাইড করে কিনা আমাদের। আসলে সে প্রোভাইড করতেছে না, আমাদের এই টুল প্রোভাইড করতেছে না, তাহলে আমাকে অন্য টুল ইউজ করতে হবে। আমাকে ব্যবহার করতে হবে মজ। আমরা এটাকে দেখলাম এসইও ককে আসলে শো করতেছে না আমাদের এই ইন্ডেক্সটা, মানে পিএ ডিএ এগুলো কোনো কিছুই দেখাচ্ছে না। তাহলে আমাদের এটার কোনো কাজে লাগবে না এই টুলে। এটা যে টুলের যে কাজ সেই কাজে ইউজ করতে হবে। হ্যাঁ, এটা কি কাজে ইউজ করতে হয়, এসইও ঠিক মতো আছে কিনা সেগুলো চেক করতে, আরো কিছু কিছু আছে সেগুলো চেক করতে পারবে। তাহলে আমার এটা চেক করার জন্য আমাদের লাগবে হচ্ছে এই যে মজ, মজ বার লাগবে, মজ। আমাদের শীটের মধ্যে এই টুলটা দেওয়া আছে মজ। তাহলে আমাদের কি লাগবে, মজ। আমরা যদি লিখি মজ, বা আমাদের ওই শিটে দেওয়া আছে, হ্যাঁ, মজ টুলস রেখে চার্জ দিলে চলে আসবে। এখানে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে সেম, এখানে যেয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে সেম। লগ ইন করবে, না থাকলে রেজিস্ট্রেশন করবে, যে কোনো একটা করবে। এখানে করার পর তোমার জিমেইল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারবে। জিমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলে সাইন আপ হয়ে যাবে, হয়ে গেলে এরকম লেখা আসবে এরকম। প্রথমত লগ ইন করবে, তারপর এটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এক্সটেনশনটা গুগল শিটে দেওয়া আছে। হ্যাঁ, দুটোই করা যাবে, যেটা খুশি আগে তোমার। এই যে মজ এক্সটেনশন, এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি এটা অ্যাক্টিভ করে দিই। হ্যাঁ, এই যে মজ, এটাকে পিং করে একটু কাছে নিয়ে আসি, এই জানিয়ে আসি। তাহলে আমরা এই ওয়েবসাইটে যদি চেক করতে চাই, তাহলে আমাকে মজটা অ্যাক্টিভ করতে হবে, লগ ইন করতে হবে। এখানে আমাদের জিমেইল দিতে হবে, লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর এরকম বার চলে আসবে, যে ডিএপি বড় করে দেখাচ্ছে না এখন, বাড়াইছে। হুম, তাহলে আমরা পেয়ে গেছি। এখানেও চলে আসে, এখানেও অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখানেই দেখি, আমি ওই ব্রাউজার থেকে কাজ করছিলাম, ওই ব্রাউজারে অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে আমরা এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাকে আবার এগুলো সব ক্লোজ করি। ক্লোজ করার পরে দুইটাকে যদি ওপেন করি,
এই উপরে বার শো করবে যে DA সুন্দর করে শো করতেছে না? আগে কিন্তু ছিল না, এটা আনার পর কিন্তু শো করতেছে। তাহলে আমার DA কত? ডোমাইন নাম কি? ডোমাইন অথরিটি, পেজ অথরিটি, DA। তাহলে আমরা এখানে কি পাইছি সেটার মধ্যে? DA, DA তো নাই কোনো জায়গায়, ঠিক আছে? DA তে কিছু নাই, বাট এখানে লেখা আছে দেখেন, ব্যান অথরিটি। ব্যান্ড অথরিটি আমাদের লাগবে না, আমাদের ব্র্যান্ড অথরিটি এটার কোনো কাজ নাই। আমাদের হচ্ছে DRPA, ডোমাইন অথরিটি। ডোমাইন র্যাঙ্ক কতটুকু, পেজের র্যাঙ্ক কতটুকু, এতটুকু দরকার আমার। ডোমাইন অথরিটি কাদেরকে বলা হয়? যাদের বেশি, কেন? যারা পুরাতন 10 বছর আগে ডোমাইন কিনে রাখছে তাদের অথরিটি তো বেশি থাকবেই, তাই না? আমরা যদি যাই আমাদের ওয়েবসাইটে ডোমাইন অথরিটি কম, এক, আমাদের বয়স এখানে ডোমাইন অল্প দিন কিনা, এর জন্য অল্প। আগে ছিল আমাদের অন্যটা, ওই ওয়েবসাইটের ডোমাইন ছিল অন্য আর একটাতে। যাদের নতুন ডোমাইন তাদের অথরিটিও, ডোমাইন অথরিটিও কম হবে। যাদের অনেক পুরাতন 20 বছর আগে থেকে ডোমাইন কিনে মাসে ব্যাট দিয়ে চালাচ্ছে সে, তাহলে তার অথরিটি বেশি হবে না আমাদের অথরিটি বেশি হবে? তাহলে যার ডোমাইনের বয়স বেশি হবে মার্কটাও তত বেশি হবে। এই মার্কের উপরও ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করানো ফ্যাসিলিটি। হ্যাঁ, বুঝা গেছে? তাহলে এটা ডোমাইন অথরিটি 35। তাহলে আমরা সেটা কত দেব? ডোমাইন অথরিটি কত? 35, এটা দিই। পেজ অথরিটি কত ছিল? পেজ অথরিটি 28। তাহলে আমরা পেজ অথরিটি দেব 28, গেল। তারপর হচ্ছে নাম্বার অফ ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক মানেই অফ পেজ, তার মানে এই ওয়েবসাইট নিয়ে যত জায়গায় মার্কেটিং করার পর যে একটা লিঙ্ক তৈরি হয় সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। এখন এই ব্যাকলিঙ্কের হিসাব করতে হবে, যার ব্যাকলিঙ্ক বেশি তার মার্কেটের ডিমান্ড বেশি, মানে তার তার কম্পিটিশনও বেশি। কারণ সে একজন এমপ্লয়ি হায়ার করে ব্যাকলিঙ্ক করছে টাকা দিয়ে, গাদি গাদি ব্যাকলিঙ্ক। তাহলে তার সাথে পারতে গেলে যদি তার 17,000 হয় তাহলে আপনার 18,000 হইতে হবে। তার যদি এটা হয় তাহলে আপনার 2টি হইতে হবে। তার যদি 500 হয় তাহলে আপনার 600 হইতে হবে। তাহলে তার সাথে কম্পিটিশন করে পারবেন, তাছাড়া পারবেন না। তার জন্যই প্রত্যেকটা কোম্পানি ব্যাকলিঙ্ক করায়, ফ্রিল্যান্সারদের করায়। করানোর ডিমান্ড সারা জীবনই থাকবে, কারণ সবার কম্পিটিশন করবে। এখন সে চাইবে তার 500 আছে, আমার 1,000 লাগবে, তাহলে ফ্রিল্যান্সার হায়ার করবে যে 1,000 ব্যাকলিঙ্ক করো। আর তার 1,000 আছে, আমার লাগবে, তাহলে তার থেকে উঠতে গেলে 2,000 লাগবে, তাহলে তখন আবার আপনাকে দিয়ে করাবে। সারা বছর এটার কম্পিটিশন থাকবেই, এই প্ল্যাটফর্মে কাজ করতেই হবে আপনার। ব্যাকলিঙ্ক চেক করি, এই টুলসে দেখি ব্যাকলিঙ্ক শো করায় কিনা। ডোমাইন অথরিটি কিওয়ার্ড, আচ্ছা ব্যাকলিঙ্ক নাই এখানে, দেখাচ্ছে না। এটা হয়তো কোয়াকে দেখাবে কতটা ব্যাকলিঙ্ক আছে, বাট কোয়াকেও দেখায় মাঝে মাঝে। ব্যাকলিঙ্ক চেক করার জন্য আমাদের আরেকটা লাগবে, সেমরাশ। এটা হচ্ছে পেইড সফটওয়্যার, সেমরাশের মাধ্যমে চেক করা যায়। এটা হচ্ছে একটা পেইড সফটওয়্যার, এটার কতটা ব্যাকলিঙ্ক আছে সেগুলো দেখা যায়। তাহলে এটাতে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, বা ট্রায়াল হিসেবে করতে পারবেন, একদিনে 3টা বা 4টা দেখতে পারবেন ওয়েবসাইট। বাকিগুলো দেখার জন্য আপনাকে কি করতে হবে? প্রতিদিন মেল চেঞ্জ করতে হবে। একটা মেলেতে দিনে, একটা মেলে একটা দিনে 2 থেকে 3টা বা 4টা ওয়েবসাইট এই ব্যাকলিঙ্ক গুলো চেক করা যায়। তাহলে এখন সেমরাশ যাব আমরা কি? আচ্ছা, এখানে দেখার পর দেখাচ্ছে এখন সেমরাশ যেহেতু অ্যাক্টিভ করে দিছে এর কারণে দেখাচ্ছে।
এই যে ব্যাকলিঙ্ক আগে ছিল না, আমি কিন্তু কানেক্ট করে দিছি, এর কারণে দেখাচ্ছে। আপনারা কি করবেন, এখানে কানেক্ট করবেন, অথবা না চাইলেও আপনারা ব্যাকলিঙ্ক চেকার, এই যে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস এন্ড চেকার, এখানে গেলে আপনাদের হয়তো বা এই যে লগ ইন করলাম, তার লগ ইন আছে, এখন এই ডোমাইনটা চার্জ দিতে বলতেছে। আমরা এই ডোমাইনটা কপি করে জাস্ট এখানে চার্জ করবো। যে অ্যানালাইসিসে ক্লিক করলে বলবে যে এই ওয়েবসাইটে জিনিসটা কতটা ব্যাকলিঙ্ক তৈরি করা আছে। ব্যাকলিঙ্ক প্ল্যান কিনতে বলছে। ফ্রি তো অনেক সময় লাগে মাঝে মাঝে আসতে, বাট আমরা এটা ওখান থেকে দেখতে পারবো, সমস্যা নেই। আমরা যেখানে যে এসইও কককে বললে ব্যাকলিঙ্কে গেলে দেখতে পারবো টোটাল ব্যাকলিঙ্ক কত হাজার, 14,001 ব্যাকলিঙ্ক করা আছে এখানে। তাহলে ওনার সাথে পারতে গেলে আমারও 14,000 ব্যাকলিঙ্ক করতে হবে। সেম ভাবে এতটুকু করবেন। অ্যালেক্সা র্যাঙ্ক, অ্যালেক্সা হচ্ছে একটা গুগল, অ্যালেক্সা আলাদা কোম্পানি, গুগল বাইরে। এই অ্যালেক্সা শুধু অ্যালেক্সা কোম্পানি র্যাঙ্ক দেয় প্রত্যেকটা ওয়েবসাইটে। অ্যালেক্সাই র্যাঙ্ক ক্রিয়েট করে দেয় যে তোমার ওয়েবসাইটের র্যাঙ্ক এত, তোমার ওয়েবসাইটের র্যাঙ্ক এত। এটা পরবর্তী ক্লাসে দেখাবো। তারপর সিমিলার প্রোডাক্ট, সিমিলার প্রোডাক্ট বলতে আমরা যে প্রোডাক্টগুলো সেল করি, আমাদের তো ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস, এইগুলো কি সবগুলো কি সিমিলার আমাদের মতোই সার্ভিস দেয় কিনা সেটা দেখতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা একটা একটা করে ওয়েবসাইট দেখলাম যে এটার মধ্যে খালি রাইটিং, এখানে কোনো প্রোডাক্ট সেল করে না, সার্ভিস দেয় না, তাহলে আমাদের এটা কি হবে, সিমিলার না। তাহলে এই যে কি হবে, এই যে হবে নো, মানে আমাদের মতো সে সার্ভিস দিচ্ছে না, বা এটা আমাদের ওই ধরনের, ওটা হচ্ছে ব্লগার একটা ওয়েবসাইট, তাহলে আমাদের এখানে সিমিলার কোনো সাইট না, বিজনেসটা এক হইতে পারে। বেস্ট এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট ইন পাবনা। আচ্ছা তাহলে কি হবে, তাহলে তো হবেই, কারণ আমাদের সেম বিজনেসও করে সে, তাহলে ইয়েস থাকবে, কারণ সে এসইও মানে ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস দিচ্ছে আমাদের মতো। তারপর কি বাদ রইলো, তারপর হচ্ছে স্পেসিফাই কমার্শিয়াল সাইট, সেম এটারও কাজ সেম, যে আপনাদের এই সাইটটা সে মানে কমার্শিয়াল ভাবে কাজ করে কিনা, বিভিন্ন ধরনের সার্ভিসগুলো কিভাবে প্রোভাইড করে, সে কি ব্লগ আকারে পোস্ট করে না আমাদের মতো সেল করে বিভিন্নভাবে। বাট এখানে মেইন সাইটটা এখানে পাবনার মধ্যে যেগুলো আছে সেগুলো একটা ব্লগ আকারে পোস্ট করে রাখছে, মূলত মেইন সাইট দেখাচ্ছে না এখানে, তাই না? তাহলে এটা, তাহলে এখানে কি হবে, নো, স্পেসিফিক্যাল কোনো কমার্শিয়াল সাইট না, এটা জাস্ট এমনি জাস্ট ব্লগ আকারে রাখছে, নোই থাকে। সাইটটা কি উইক নাকি হার্ড, এখানে কি সাইটটা কি উইক না হার্ড, এখানে উইক বলতে সাইটটা দুর্বল কিনা, সাইটটা দুর্বল কিনা, যদি যদি এখানে ডট কম ডট নেট না হইতো তাহলে কি হইতো, ওগুলো এক্স ওয়াই জেড হইতো, তাহলে কি হইতো, দুর্বল সাইট, উইক সাইট। আর যদি হতো ডোমাইন সাইট তাহলে এটা হার্ড সাইট। যদি ব্লগ হইতো, তারপরে যে এইগুলো যদি হইতো, আমি যে এইগুলো যদি, এগুলো হচ্ছে এমনি বাদ দিছি আমি, যেমন ফেসবুক, এটা এমনি বাদ, কারণ তার নিজস্ব কোম্পানি না, এটা হচ্ছে উইক সাইট মানে নর্মাল সাইট, কারণ এখানে যে সব খুলতে পারে। তারপর হচ্ছে এই যে লিঙ্কডিন, লিঙ্কডিন একটা উইক সাইট, হার্ড সাইট না, তার কোনো ডোমাইন নেই এই সাইটে। তাহলে এইগুলো যদি ওয়ার্ড ডট কম ছাড়া, ডট নেট,
ডট ওআরজি ডট অনফো ইনফো ডট বিডি এইগুলো যদি হইতো তাহলে কি হলো, ওগুলো হচ্ছে উইক সাইট। আর যদি হার্ড, যেহেতু আমাদের প্রত্যেকটা সাইডে হার্ড, তাহলে ঠিকই আছে, এখানে নইয়া থাক, কারণ এটা সাইডটা উইক না, মানে নর্মাল না, এটা আমাদের হার্ডই সাইডগুলো। তাহলে এটা এরকমই থাকবে, নর্মালি থাকবে, রেড মারা থাকবে না। যেগুলোতে হার্ড মনে হবে, কার তার কম্পিটিশন করতে যা, মানে অনেক কম্পিটিশন করতে হবে, সেগুলো আমরা একটা অন্য কালার দেবো, যেগুলো আমার বুঝতে সুবিধা হবে, তার সাথে আমরা কম্পিটিশন করব। তো এইভাবে তোমাদের আগামী ক্লাসে 20টা কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসতে হবে, এই কিওয়ার্ডের এগেইনস্টে, মানে 20টা অডিট করে নিয়ে আসতে হবে, কম্পিউটার অ্যানালাইজ করে নিয়ে আসতে হবে। যতটুকু দেখাইছি সেইটার বিনিময়ে সেই অনুযায়ী 20টা আগামী ক্লাসে কমপ্লিট করে নিয়ে আসতে হবে। এই কিওয়ার্ডেরটা দিয়ে দিলাম। এই কিওয়ার্ডের এগেইনস্টে যেভাবে দেখাইছে এইভাবে শিট তৈরি করে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে বা যেভাবে হোক, বা এই সাইটটা শেয়ার করে, যে এখন যেভাবে শেয়ার করা দেখাইছে এইভাবে এটা শেয়ার করে দেখাইতে হবে, শেয়ার করে সবারই সাইট দেখাইতে হবে। ওই গ্রুপে পোস্ট করবেন 20টা করে। আগের ব্যাচে 50টা করে দিছিলাম, বাট আপনারা অনেক দুর্বল মনে হচ্ছে এখন, এর জন্য আর দিলাম না, বাট আপনাদের 20টা দিলাম। এই 20টা করে নিয়ে আসবেন। 20টা না, এই 10টাই করবেন, এই 10টাই, এই 60টাই করবেন, 60টাই করবেন। আরো যদি পারেন তাহলে কিওয়ার্ডগুলো চেঞ্জ করবেন। আসলে পাবনাতে ফ্রি এজেন্সি, ওয়েব ডিজাইন এজেন্সি কি কিভাবে চার্জ দিতে পারে, সেটা একটু ঘেটাঘেটি যে বেশি করবে তার এই এসইও মানে অডিট সম্পর্কে, গুগল অ্যানালাইজ সম্পর্কে সে বেশি এক্সপার্ট হবে। যে যত বেশি কাজ করবে তার হাতের স্পিডও বাড়বে, এক্সপার্ট হবে। এই কাজটা কিন্তু খুবই দরকার, কারণ প্রত্যেকটা অফিসে এই কাজের জন্য জব রাখে, তাই আপনাদের অবশ্যই শিখতে হবে। এসইও যেগুলো পার্ট আছে, এটা জবের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে, এগুলো খুব ভালোভাবে করবেন। তাহলে আগামী ক্লাসের হোমওয়ার্ক কি, এই 5টা বা 7টা যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো অডিট করে নিয়ে আসবেন বা অ্যানালাইসিস করে নিয়ে আসবেন, কম্পিটিটর অ্যানালাইজ। অডিট এখনো যায় নেই, এখন করতেছি হচ্ছে কম্পিউটার অ্যানালাইজ। যখন কম্পিউটার অ্যানালাইজ শেষ হয়ে যাবে তখন আমরা অডিটে যাব। অডিট আলাদা একটা জিনিস, বাট অডিটটা এটার মধ্যেই থাকে, অ্যানালাইসের মধ্যে অডিট থাকে। তাহলে আপনারা করে নিয়ে আসবেন আগামী ক্লাসে। অ্যালেক্সা র্যাঙ্ক দেখাবো, এই তো, আর কিছু নেই। অ্যালেক্সা দেখাবো আর হচ্ছে আপনাদের রিপোর্ট দেখবো, আসলে ঠিক মতো উঠাইছেন কিনা, কোনো জায়গায় ভুল করছেন কিনা। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে।